দক্ষিণ আফ্রিকা দেশটির নাম শোনা মাত্রই দীর্ঘকায় কৃষ্ণবর্ণের কাঁচা পাকা কোকড়ানো চুলের যে মানুষটির ছবি আমাদের মানসপটে ভেসে ওঠে তার নাম দ্য গ্রেট নেলসন ম্যান্ডেলা, যার পুরোটা জীবন কেটেছে তার দেশের কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে। যিনি দীর্ঘ ২৭টি বছর কারাভোগ করেছেন কোনো অন্যায় না করেও। তার অপরাধ ছিল শুধুমাত্র মজলুম জনতার পক্ষে কথা বলা। নেলসন ম্যান্ডেলার গোটা জীবন দারুণ সব নাটকীয়তায় ভরপুর। তিনি তরুণ বয়স থেকেই ছিলেন জুলুমের বিরুদ্ধে সোচ্চার। ছাত্রজীবন থেকেই শুরু করেছিলেন শ্বেতাঙ্গ শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। তবে তার কর্মপন্থা ছিল অহিংস। নীতি আদর্শে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন সুদূর ভারতবর্ষের আরেক মহানায়ক মহাত্মা গান্ধীর দ্বারা, কিন্তু শেষ পর্যন্ত অহিংস নীতিতে অটুট থাকতে পারেননি। মূলত এ কারণেই তাকে দীর্ঘদিন সশ্রম কারাভোগ করতে হয়েছিল। খনি শ্রমিক হয়ে পার করতে হয়েছিল জীবনের এক বিরাট অংশ। অবশ্যই এ সময় তাকে নানান প্রলোভন, সুযোগ সুবিধার প্রস্তাব দিয়ে আন্দোলন থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে বহুবার, কিন্তু তিনি ঐশ্বর্যকে পায়ে ঠেলে দিয়ে বেছে নিয়েছিলেন বন্দি জীবন। তবু আপোষ করে নিজ জাতি ও নিপীড়িত মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। গোলকধাঁধার পর্বে জানাবো নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য জীবন সম্পর্কে। 18 জুলাই 1918 সালে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের থেম্বু রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময় স্কুলে পড়ার সময় এক শিক্ষিকা তার নাম দেন নেলসন। তার বাবা বিয়ে করেছিলেন মোট 4টি। নেলসন ম্যান্ডেলার মা নসিকিনি ফ্যানি, যিনি ছিলেন তৃতীয় স্ত্রী। ম্যান্ডেলার বাবা ছিলেন গ্রামের প্রধান মোড়ল। তবে একজন শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেটের সঙ্গে বনিবনা না হওয়ায় 1926 সালে তাকে পদচ্যুত করা হয়। তখন তিনি নিজের গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী কোনো গ্রামে চলে যান এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। যদিও এসব উত্থান পতনের প্রভাব ম্যান্ডেলার উপর তেমন একটা পড়েনি, তাকে সঠিক সময়ে ভর্তি করা হয় স্থানীয় এক মিশনারি স্কুলে। 1930 সাল। কিছুদিন অসুস্থ থাকার পর ম্যান্ডেলার বাবা পরলোক গমন করেন। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় নানার বাড়িতে। সেখানেও তার দেখভালের কোনো কমতি হয়নি। 16 বছর বয়সে থেম্বু আদিবাসীদের রীতি অনুযায়ী নেলসন ম্যান্ডেলাকে পুরুষ হিসাবে মাতৃগোত্রে বরণ করে নেওয়া হয়। সেই সঙ্গে বাবাহারা ম্যান্ডেলার অভিভাবক নিযুক্ত হন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি জঙ্গিন্দাবা দালিনদেব। জঙ্গিন্দাবা ও তার স্ত্রী ম্যান্ডেলাকে নিজেদের ছেলের মতোই দেখতেন। সেই সঙ্গে তাদের সন্তান জাস্টিসও নেলসনকে নিজের আপন ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন। স্কুল কলেজে পড়াশোনা শেষ হওয়ার পর ম্যান্ডেলাকে ভর্তি করানো হয় ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে। সেখানে আর্টস বিভাগে অধ্যয়নরত অবস্থায় জঙ্গিন্দাবা ম্যান্ডেলার বিয়ে ঠিক করেন। সেখানেই বাধে এক সমস্যা। যে মেয়ের সঙ্গে ম্যান্ডেলার বিয়ের কথা পাকা হয় সে ছিল তার ভাইয়ের মতো বন্ধু জাস্টিসের প্রেমিকা। কিন্তু ম্যান্ডেলা বা জাস্টিস কারোরই বাবা জঙ্গিন্দাবার মুখোমুখি দাঁড়িয়ে এ কথা বলার সাহস ছিল না। এদিকে 1940 সালের শেষের দিকে বিশ্ববিদ্যালয়েও রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়েন নেলসন। একদিকে বিয়ের চাপ, অন্যদিকে রাজনৈতিক সমস্যা। সব মিলিয়ে তাই জোহানেসবার্গে পালিয়ে যান ম্যান্ডেলা। সেখানে জাস্টিসকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেন এক খনির নিরাপত্তা প্রহরী হিসেবে। কিন্তু কিছুদিন পর জঙ্গিন্দাবার কাছে খবর পৌঁছে গেলে জোহানেসবার্গ থেকেও বিয়ের ভয়ে পালাতে হয় তাদের। এরপর ম্যান্ডেলা বা জাস্টিস চলে আসেন আলেকজান্দ্রাতে। কিছুদিন পর জঙ্গিন্দাবা ম্যান্ডেলা ও জাস্টিসকে ক্ষমা করে দেন এবং নিজ গোত্রে ফিরে আসতে বলেন। কিন্তু এরই মাঝে 1942 সালে জঙ্গিন্দাবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ম্যান্ডেলা ও জাস্টিস তার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেন। জাস্টিস তার বাবার স্থলাভিষিক্ত হন। এদিকে ম্যান্ডেলার থেম্বুল্যান্ডের প্রিভি কাউন্সিলর হওয়ার কথা থাকলেও তিনি সেখানে না থেকে ফের চলে আসেন জোহানেসবার্গে। 1943 সালে শেষ করেন স্নাতক এবং প্রস্তুতি শুরু করেন স্নাতকোত্তর পড়াশোনার। স্নাতকোত্তর পড়ার জন্য ম্যান্ডেলা ভর্তি হন উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে একমাত্র তিনিই ছিলেন আফ্রিকান কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী, ফলে নিয়মিতই বর্ণ বৈষম্যের শিকার হতেন। এ সময় তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে ইউরোপীয় কমিউনিস্ট, ভারতীয় ও ইহুদি শিক্ষার্থীদের সঙ্গে, যারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শ্বেতাঙ্গদের বৈষম্যমূলক আচরণের শিকার ছিলেন। তাদের সঙ্গে যোগাযোগ ম্যান্ডেলার প্রতিবাদী সত্তাকে জাগিয়ে তোলে।
ধীরে ধীরে জড়িয়ে পড়েন বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে। বিশেষ করে 1943 সালের শেষের দিকে তার সখ্যতা গড়ে ওঠে এএনসির ইউথ লীগের সাথে। 1948 সালে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে এক বড় পরিবর্তন আসে, কারণ সে বছর ক্ষমতায় আসে কট্টর বর্ণবাদী রাজনৈতিক দল ন্যাশনালিস্ট পার্টি। সরকারে এসেই তারা নানান রকমের এপার্থেইড আইন পাশ করে। এপার্থেইড মানে পৃথকীকরণ। সাদা ও কালো জনগোষ্ঠীর নাগরিক অধিকার এমনভাবে আলাদা করা হয় যে আপাত দৃষ্টিতে মনে হবে কৃষ্ণাঙ্গরা সে দেশের নাগরিকই নয়, অথচ তারাই সেখানকার আদিবাসিন্দা। এরই মাঝে 1950 সালে এএনসির ইউথ লীগের প্রধান নিযুক্ত হন নেলসন ম্যান্ডেলা। সেই সঙ্গে ন্যাশনালিস্ট পার্টির বিরুদ্ধে শুরু করেন জোরদার আন্দোলন। ম্যান্ডেলা কোনো সহিংসতার আশ্রয় নেননি। মহাত্মা গান্ধীর মতো অহিংসাই ছিল তার প্রধান কৌশল। কিন্তু কট্টরপন্থী ন্যাশনালিস্ট পার্টি ম্যান্ডেলাকে যে কোনোভাবে দমন করতে মরিয়া হয়ে ওঠে। ফলে 1956 সালে তাকে সহ আরও 150 জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে আটক করা হয়। দীর্ঘ 5 বছর ধরে মামলাটি চলার পর অবশেষে সকলে নির্দোষ প্রমাণিত হন। গান্ধীর নীতির অনুসরণ করে ম্যান্ডেলা তেমন কোনো ইতিবাচক ফলাফল যখন পেলেন না, তখন বাধ্য হয়ে তিনি সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেন। 1961 সালে এএনসির সহযোগী সংগঠন হিসেবে তিনি সশস্ত্র সংগঠন ওমখন্ত ওয়েসিজওয়ে প্রতিষ্ঠা করেন, সংক্ষেপে এমকে, যার সরাসরি নেতৃত্বে ছিলেন নেলসন ম্যান্ডেলা নিজেই। এমন একটি দল পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না ম্যান্ডেলার, তাই তিনি মরক্কো, ইথিওপিয়া সহ বিভিন্ন দেশ ঘুরে ঘুরে গেরিলা পদ্ধতিতে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে আসেন। এরপর জোরালোভাবে শুরু করেন কার্যক্রম। এতে প্রাণ যায় অনেক বেসামরিক মানুষেরও। নেলসন ম্যান্ডেলা অবশ্য নিজেও পরবর্তীতে স্বীকার করে বলেছিলেন, অসংখ্য নিপীড়িত মানুষের অধিকার আদায়ে এছাড়া আর কোনো উপায় ছিল না তাদের সামনে। অনেকেই এমকের বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন, তবে যখন বিভিন্ন বর্ণবাদী আইনের কথা সামনে চলে আসে তখন অবশ্য সেই সমালোচনা ধোপে টেকে না, কারণ শ্বেতাঙ্গরা এমন কোনো অমানবিক কাজ নেই যা আফ্রিকায় তারা করেনি। দেশে কালোরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও সংখ্যালঘু সাদা চামড়ার মানুষরা তাদের সঙ্গে পশুর মতো আচরণ করত। দক্ষিণ আফ্রিকার মোট ভূখণ্ডের মাত্র 13 থেকে 15% জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল দেশের প্রায় 70% কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর জন্য। শ্বেতাঙ্গদের এসব নির্ধারিত স্থানকে বলা হতো বান্টুস্থান। আইন করে দেশের বিভিন্ন অঞ্চলে বান্টুস্থানের লোকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এছাড়াও শ্বেতাঙ্গদের সঙ্গে বিয়ে শাদীর মতো ব্যাপারেও নিষেধাজ্ঞা ছিল। পাশাপাশি নাগরিক অধিকার বলতে কালোদের কিছুই ছিল না, বরং নিজের দেশেই তারা যেন ছিল ভিনদেশী উদ্বাস্তু। এদিকে এমকের সশস্ত্র আন্দোলন বিশেষ চাপে ফেলে শ্বেতাঙ্গ সরকারকে। ফলে তড়িঘড়ি করে ম্যান্ডেলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর 1962 সালে তাকে আটক করা হয়। এতে ক্ষোভে ফেটে পড়ে দক্ষিণ আফ্রিকার হাজারো নিপীড়িত মানুষ। দফায় দফায় আন্দোলনে পুলিশের সঙ্গে বেঁধে যায় ছোট ছোট দাঙ্গা। এদিকে এমকেও বসেছিল না, আর এসব কিছুর দায় এসে পড়ে ম্যান্ডেলার উপরেই। তাকে বিভিন্ন অপরাধের সাজা দেয় শ্বেতাঙ্গ মদতপুষ্ট আদালত। 1964 সালে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার মূল ভূখণ্ডে রাখার সাহস করেনি সরকার। তাকে পাঠিয়ে দেওয়া হয় রবেন দ্বীপে। বন্দিশালায় ম্যান্ডেলাকে চুনা পাথরের খনিতে নিয়মিত কাজ করতে হতো। তবে তিনি দমে যাননি, বরং জেলখানায় থাকা অবস্থায় আরও বিখ্যাত হয়ে ওঠেন। বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ে তার নাম। গোটা দুনিয়ার মানুষের কাছে তিনি পরিচিতি লাভ করেন আপোষহীন মুক্তির দূত হিসেবে। ম্যান্ডেলা তার কারাজীবনের প্রথম 18 বছর পার করেন রবেন দ্বীপে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় পলসমুর কারাগারে। এর মাঝে নানানভাবে তাকে হত্যা করার চেষ্টাও করে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার। তবে ম্যান্ডেলা কোনো ফাঁদে পা দেননি। পলসমুর কারাগারে নেওয়ার পর ম্যান্ডেলার সঙ্গে দফায় দফায় আলোচনা বসে সরকারের প্রতিনিধিরা। বিভিন্ন লোভ দেখিয়ে বলা হয় এমকের আন্দোলন থামিয়ে দিলে ম্যান্ডেলাকে দেওয়া হবে বিলাসবহুল জীবনের নিশ্চয়তা। তবে ম্যান্ডেলার এসবের প্রতি কোনো লোভ ছিল না। এমনকি তাকে রাজনৈতিক চুক্তির প্রস্তাব দেওয়া হলেও তিনি জানিয়ে দেন, বন্দি মানুষের সঙ্গে কোনো চুক্তি হতে পারে না। প্রথমে তাকে মুক্তি দিতে হবে,
এরপরে কেবল শান্তির চুক্তি হতে পারে। ম্যান্ডেলা বন্দী থাকলেও তার আদর্শ দমিয়ে রাখা যায়নি, দমন করা যায়নি আন্দোলনকেও, বরং দিন যত গড়িয়েছে কৃষ্ণাঙ্গদের পক্ষে গণমানুষের সম্পৃক্ততা ততই বেড়েছে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বাহিনীর কঠোরতাও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময় বেসামরিক মানুষের মিছিলে তারা গুলি চালাতে দ্বিধাবোধ করত না। ধীরে ধীরে তাই আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। জাতিসংঘ সহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে। 1989 সালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন রাষ্ট্রপতি পিটার উইলিয়াম বোথা হৃদরোগে আক্রান্ত হয়ে পদত্যাগ করেন। এরপর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক। তিনি অন্যান্য শ্বেতাঙ্গ নেতাদের মতো ছিলেন না, ফলে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কৃষ্ণাঙ্গদের উপর বিভিন্ন সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেন। সেই সঙ্গে মুক্তি দেন নেলসন ম্যান্ডেলাকে। 1990 সালের 11 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মহান নেতা, কালো মানুষদের আলোর দিশারি নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর ম্যান্ডেলা বলেন, তার অনুসারীরা যেন শ্বেতাঙ্গদের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে চলে। তবে এএনসির সশস্ত্র আন্দোলন যেভাবে চলছিল সেভাবেই চলতে থাকে। এরপর 1992 সালে প্রেসিডেন্ট ডি ক্লার্ক একটি গণভোটের আয়োজন করেন, যেখানে শুধু শ্বেতাঙ্গরাই ভোট দিয়েছিল। ভোটের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া, বর্ণবাদী আইনগুলো কি চলতেই থাকবে নাকি এর অবসান ঘটবে। সেখানে প্রায় 69% শ্বেতাঙ্গ জনসাধারণ বর্ণবাদী আইনের বিরুদ্ধে ভোট দেয়। মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রধান নির্বাচিত হন। এরপর প্রেসিডেন্ট ডি ক্লার্কের সঙ্গে শুরু হয় শান্তি আলোচনা। এর মাঝে কৃষ্ণাঙ্গদের সঙ্গে বড় ধরনের কোনো দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেনি, ফলে শান্তি আলোচনা সফলতার মুখ দেখে। এর স্বীকৃতিস্বরূপ ম্যান্ডেলা ও ডি ক্লার্ককে 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ম্যান্ডেলা তার পুরো জীবনে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 1994 সালে প্রথমবারের মতো সকল বর্ণের মানুষের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকায় একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল ভোটে জয়লাভ করে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হন দি গ্রেট নেলসন ম্যান্ডেলা। তখন অনেক শ্বেতাঙ্গই ভেবেছিল হয়তো দীর্ঘদিনের জুলুম নিপীড়নের বদলা নেবেন ম্যান্ডেলা, অথচ তিনি সবাইকে অবাক করে দিলেন। প্রতিশোধ নেওয়ার মতো কোনো আচরণ তিনি করলেন না, বরং সকল জাতিবর্ণের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন। তিনি প্রমাণ করলেন সত্যিই তিনি গোটা জীবন লড়াই সংগ্রাম করেছেন কেবল নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য, কোনো একক জাতি বা বর্ণের অধিকার আদায় নয়, বরং তার উদ্দেশ্য ছিল মজলুম মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া। 2013 সালে 95 বছর বয়সে মৃত্যুবরণ করেন গত শতাব্দীর এই প্রভাবশালী নেতা, যিনি সত্যিকার অর্থেই আফ্রিকা ছাড়িয়ে গোটা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে উঠতে পেরেছিলেন।